নট দ্য ডিজিজ, যে বিষয়টা আমরা শিখে আসছি, ফিল দ্য পেশেন্ট বা ম্যান ইন ডিজিজটাকে চেনার যে বিষয়গুলো আমরা বারবার বলে আসছি, সেটা যদি আমরা দেখতে পাই, আমরা যদি ধরতে শিখি, আমরা যদি সেটা নিয়ে প্রেসক্রিপশন করাটা শিখি, তখন দেখবেন যে ওই স্থানিক যে প্রবলেম গুলা সেটা আপনাকে আর প্রয়োজন হচ্ছে না। আপনি যে মেডিসিনটা সিলেকশন করছেন, অটোমেটিক দেখবেন যে ওই জিনিসগুলা অটোমেটিক মিলে যাচ্ছে। এটা দেখা যায়। আরেকটা জিনিস একটু উল্লেখযোগ্য, সেটা হলো যে কফ, ইউরিন, কোরাইজা, তারপরে প্যারালাইসিস, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা স্পেসিফিক ওই চ্যাপ্টার গুলাতে থাকা দরকার। কিন্তু দেখা যায় আমরা মাইন্ড চ্যাপ্টার নিয়ে যেহেতু একটু বেশি পড়ালেখা করি, মানুষকে বুঝতে গেলে মনটাকে বুঝতে হয়, তাই না? তো এই ইয়েগুলা, ওই ওয়ার্ড গুলা, করাইজা, কফ, প্যারালাইসিস, এই ওয়ার্ড গুলা আপনার মাইন্ড চ্যাপ্টারের মধ্যে অনেক আছে। অনেক রুব্রিক্স এর মধ্যে আপনারা পাবেন এরকম হেডেক, তারপরে আরো এই টাইপের আছে, আমার স্পেসিফিক এখন এত মনে পড়ছে না। তো এইগুলা যখন মাইন্ডের মধ্যে থাকে, তখন নিশ্চয়ই এটা একটা অন্য কোনো অর্থ, অন্য কোনো কিছু বোঝায়, এক্সেপ্ট অর্গানের প্রবলেম ছাড়া। এটা আমাদের বোঝাটা অনেক জরুরি। তো এই বিষয়গুলা কিভাবে আমরা বুঝতে পারবো, এই বিষয়গুলা কিভাবে শিখতে পারবো, আমি টাইম টু টাইম অনেকগুলা বলেছি, যেমন ইউরিন নিয়ে বলেছি, আর্জিং নিয়ে, এগুলা নিয়ে আমি কিন্তু বলেছি। অ্যালুমিনার সময় বলেছিলাম, আমার মনে আছে। এরকম ক্যালকিরা কার্ভেও মনে হয় বলেছিলাম। তো প্রত্যেকটা ওয়ার্ডের, মানে এই টাইপের ওয়ার্ড গুলার একটা থাকে হচ্ছে মেডিকেল মিনিং, ঠিক আছে? একটা থাকে মেডিকেল মিনিং, আরেকটা থাকে হচ্ছে এমনি জেনারেল ইউজের জন্য, হ্যাঁ, যেটাকে অনেকে ইনফর্মাল মিনিং বলে। তো আমি ইনফর্মাল বলবো না, জেনারেল ইউজের জন্য সেই অর্থ থাকে। তো এই মাইন্ডের মধ্যে যেটা আছে, সেইটাকে আপনি ধরতে গেলে আপনাকে ওই জেনারেল অর্থগুলো জানতে হবে, ঠিক আছে? আমি উদাহরণ দিয়ে বলবো আজকে, চেষ্টা করব বলার। তো এই জিনিসগুলা যদি একটু মাথায় থাকে, তাহলে দেখবেন যে মেডিসিন চেনাটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে, অনেক স্পষ্ট হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয়, আমরা অনেকেই রুব্রিক্স ধরে ধরে, আমিও ইনফ্যাক্ট অনেক সময় দেখা যাচ্ছে যে রুব্রিক্স নিয়ে নিয়ে আগায়, সেটারও একটা কারণ আছে, আমারও কিছু ব্যাখ্যা আছে, আমারও কিছু যে থিওরি, আমারও কিছু থিওরি আছে। তো আপনারাও যারা করেন তাদেরও কিছু থিওরি আছে। অনেকে মনে করছেন যে না, 100% রুব্রিক্স দিয়ে ক্যালকুলেশন করে যাব, যা বলতেছে সেই অনুযায়ী আমি একটা করে রুব্রিক্স নেবো, নিলাম, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা কেস খুবই সুন্দর, 10টা রুব্রিক্স নিয়েছেন, 10টা রুব্রিক্স একটা মেডিসিন আসছে, কোনো সমস্যা নাই, কারো কোনো ঝামেলা নাই। কিন্তু একটা পেশেন্টের, দুটা পেশেন্টের মধ্যে দেখবেন আপনি তার কথা অনুযায়ী যখন রুব্রিক্স নিয়ে নিলেন, তখন দেখবেন যে রুব্রিক্স মিলতেছে না। আমরা যে ক্যালকুলেশন অ্যানালাইসিস দেখালাম, অ্যানালাইসিসে কি হবে, যতগুলা রুব্রিক্স নিব সবগুলাতে ওই একটাই মেডিসিন আসতে হবে, এটাই তো আমরা দেখে আসতেছি। তখন দেখবেন যে ওই রকম একটা মেডিসিন আসছে না, দুইটা, তিনটা বা চারটা, মানে ফাঁকা হয়ে যাচ্ছে, মানে মেডিসিন কাভার করছে না রুব্রিক্স গুলা। তাহলে ভাষ্যর সাথে তো মিলল না। তো এইরকম বিড়ম্বনা, এরকম সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়, আমরা তখন খাই। কিন্তু আমার যদি মেডিসিন সম্পর্কে ধারণা থাকে, এবং আরেকটা বিষয়ে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে একটা রুব্রিক্স এর সাথে আরেকটা রুব্রিক্স কিভাবে লিঙ্ক আপ করা থাকে। গত 4-5টা ক্লাসে কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করছি। এই নোবেল পারসন, ডেলুশন নোবেল হিজ, কতদিনকে বললাম, নোবেল থেকে কি করে লিঙ্ক আপ হয়ে আপনার ইয়ের মধ্যে চলে গেল, হিপোক্রেসির মধ্যে চলে গেল। হ্যাঁ, আপনারাও কিন্তু কথা শুনলেন, শুনতে শুনতে খেয়ে খেয়ে হারায় ফেললেন, কেউ কিন্তু ধরতেও পারলেন না যে নভেলটা কি করে হিপোক্রেসি। এইভাবে কিন্তু রুব্রিক্স গুলো একটার সাথে একটা, মানে লিঙ্ক আপ করা থাকে, পাইপ লাইনে যেরকম লাগানো থাকে সেটা। তো এই টেকনিকটা শেখা, এই বিষয়টা শেখা, এটাকে ধরতে পারাটাই হলো একটা বড় বিষয়। ধরেন যে আমরা সে ব্রায়ানিয়া দেখতেছি, ব্রায়ানিয়া আমরা বার্গেনিং জানলাম, ঠিক আছে, ব্রায়ানিয়ার বার্গেনিং জানলাম। দেখবেন যে যে ব্রায়ানিয়া বার্গেনিং করে, ওর বার্গেনিং এর সাথে দেখবেন যে হোম ডিজায়ার টু গো অ্যাটাচ হয়ে গেছে। ওর সাথে দেখা যাচ্ছে যে বিজনেস টক্স বা ডেলিরিয়াম বিজনেস, এই টাইপের যে ইয়েগুলো আছে, দেখবেন যে ওই পেশেন্টের কথোপকথনের মধ্যে কোথাও প্রত্যক্ষভাবে
আবার কোথাও দেখা যাচ্ছে পরোক্ষ বা ইনডাইরেক্টলি একটার সাথে একটা ইন্টার কানেক্টেড হয়ে গেছে। আপনি যখন পেশেন্টের কথোপকথন নিয়ে পেশেন্টের যে তার সাথে যে আপনি ইন্টারভিউটা করলেন, ইন্টারভিউ নিয়ে আপনি যখন পরে সেটা বিশ্লেষণ করবেন, তখন দেখবেন যে হ্যাঁ, একটার সাথে একটা ইন্টার রিলেটেড, তার মনের মধ্যে ওই ভাবনাই আছে। কখনোই আপনি দেখবেন না যে সে ব্রায়োনিয়া নিয়ে আপনি যদি চিন্তা করেন, আপনি ব্রায়োনিয়া পেশেন্ট আপনি পাচ্ছেন, বার্গেনিং পাচ্ছেন, আপনি বিজনেস টক্স পাচ্ছেন, সবই পাচ্ছেন। তাহলে ব্রায়োনিয়াতে যদি আপনি আবার দেখেন যে বেড রিমেন ইন বেড ডিজায়ার আছে, তাহলে দেখবেন যে ব্রায়োনিয়া বেড রিমেন ইন বেড ডিজায়ারে কিন্তু ব্রায়োনিয়া নাই। তাহলে ডেফিনেটলি আপনার কথা দিয়ে আপনি যখন রুব্রিক্স নিতে যাবেন, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। ওটার সাথে লিঙ্ক আপ তো হচ্ছে না। ব্রায়োনিয়া ওই একসাথে মানে ডবল মানে দুইটা ইয়াই চালাবে না। হ্যাঁ, ব্রায়োনিয়া আপনাকে চয়েস করছে কেন? চুজ দ্য লেজার ইভেল। আমাদের একটা রুব্রিক্স আছে, চুজিং দ্য লেজার ইভেল। এটা কিন্তু রেপার্টরিতে কি আছে কিনা আমার মনে নাই, এটা এমএল সেগালের ইয়ে করা। হ্যাঁ, যে সে করতে চাচ্ছে না, ঠিক আছে অ্যালোপ্যাথি গেলে আমার অনেক খরচ, এত এত খরচ হবে, আমি খরচটা করবো না, ডাক্তার সাহেব আপনি দেন, একটু কম টাকা নিন কিন্তু আপনি দেন। ব্রায়ানিয়ার থিঙ্কিং বা ব্রায়ানের সে, আপনার কাছে কেন আমার কাছে আসলেন, এই প্রশ্নটা করলে ব্রায়ানিয়া কিন্তু এরকম অ্যান্সার দেয়। তো এই যে চুজিং দ্য লেজার ইভেল, এটা পাবে একসাথে। ধরেন ওইদিকে আয়ুর্বেদিক, এইদিকে হোমিওপ্যাথি, আরেক দিকে ইউনানি, সব একদম ইয়ে করে সে ওইটা করবে না। হ্যাঁ, তো এইরকম ভাবে আপনাদের থিঙ্কিং এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, মানে মেডিসিনের সম্পর্কে ইয়েগুলো থাকতে হবে। তো যাক, গতদিন আমাদের সিয়াম একটু রিকোয়েস্ট করেছিল যে ক্যালকেরিয়া কার্ভ নিয়ে একটু রিভিউ করতে। আমি খুব অল্প করে রিভিউ করব, খুবই অল্প করে, কারণ ক্যালকেরিয়া কার্ভ আমাদের মনে হয় অনেক বড় একটা সেশন ছিল, তাই না? 8টা-10টা ক্লাসের ছিল, তত বড় জিনিস তার 15-20 মিনিটে করা যায় না। তো সেখান থেকে একটু বলি। সেটা হলো যে আমরা কি জানি ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে কি খুব ইম্পর্টেন্ট তিনটা বিষয়, তিনটা জিনিস ক্যালকেরিয়া কার্ভের মানে একদম জান, এটা তার প্রয়োজন। কি কি? একটা হলো, কারো মনে নাই, একটা হলো প্রোটেকশন, দ্বিতীয় হলো সিকিউরিটি, তৃতীয় হলো ফ্যামিলি। প্রোটেকশন, সিকিউরিটি, ফ্যামিলি, এই তিনটা জিনিস ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা আমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আমরা পাই। তো এই যে সিকিউরিটি, প্রোটেকশন, হ্যাঁ, এগুলা আসলে মানুষের মধ্যে কোথায় থেকে আসে? এটা কি আমরা বলতে পারবো? মানুষ আসলে সিকিউরিটি, প্রোটেকশন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি ইয়ে পাই? ক্যালকেরিয়া কার্ভ পাই থেকে? কার মনে আছে? বলেছিলাম সিকিউরিটি প্রোটেকশন। সিকিউরিটি প্রোটেকশন হচ্ছে বেসিক্যালি টাকা থেকে আসে, ওয়েলথ থেকে আসে। ঠিক আছে, ক্যালকেরিয়ার তো একটা ডেলুশন ওয়েলথ আছেই, তাই না? তো এই কারণে তার সিকিউরিটি, তার প্রোটেকশন, এটা সে মূলত টাকা, তার প্রপার্টিজ, তার ওয়েলথের উপরে থাকবে। তো আমি মনে হয় উদাহরণটা বলেছিলাম, আমাদের আমরা পাশ করে বাড়াচ্ছি, এরকম চিন্তা করে নেন, বিএইচএমএস, ডিএইচএমএস, যেটাই হোক, এখন কি করতে হবে? পাশ করা হয়ে গেছে, আমাদের তো স্টুডেন্টরাই শুরু করে দেয় প্র্যাকটিস। আমি জানি না বিএইচএমএস ডাক্তার মানে বিএইচএমএস যারা পড়ছে তারা করছে কিনা, কিন্তু এই মফস্বল এরিয়ায়, আউট অফ ঢাকা, পাস না করতেই ফার্স্ট ইয়ারেই তারা ডাক্তার হয়ে যায় এবং তারা শুরু করে দেয়। ভুরি ভুরি আপনারা উদাহরণ পাবেন, প্র্যাকটিস শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এইরকম স্টুডেন্ট বিএইচএমএস পাস করেছে, ডিএইচএমএস পাস করেছে, এবার সে প্র্যাকটিস শুরু করছে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু পার্সন দেখবেন, আমি তো অ্যাটলিস্ট যেহেতু ডক্টর মোস্তাকের সাথে আমাকে থাকতে হয়, ওনার ইনসেন্স আউট সব জানি, তার ফ্রেন্ডদের সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে, তার কিছু ফ্রেন্ডের কথা আমি বলতে পারবো। আমরা অনেক সময় আমাদের সাথে কনসাল্ট করে বিভিন্ন ইয়ের জন্য। তো এরকম কিছু পার্সন আছে। ডিএইচএমএস এর কথাটা আমি আলাদা ধরলাম, বিএইচএমএস এর কথা ইয়ে করলাম, কারণ ডিএইচএমএস হয় কি, সাধারণত যারা দেখা যাচ্ছে যে একটু শিক্ষিত গোছের আসে, তারা আইদার মানে আমরা কলেজে যেটা দেখি,
আইদার কোথাও আগে অলরেডি অনার্স মাস্টার্স করেছে, কোনো জায়গায় জবে আছে, এইরকম স্টুডেন্ট আমরা বেশি পাই। একদম ম্যাট্রিক পাশ করে এসে, হ্যাঁ, বা ইন্টারমিডিয়েট পাশ করে এসে দিয়েছেন খুবই পার্সেন্টেজ কম, অথবা দেখা যাচ্ছে অনার্স করে ফেলেছে মাস্টার্স ভর্তি হয়েছে, এরকম স্টুডেন্ট আমাদের বেশি হয়। এটা আমাদের মানে আমার কলেজের অভিজ্ঞতা থেকে বলতেছি, অন্য শহরগুলোতে আলাদা হতে পারে। তো এই বিএইচএমএস পার্সন তার ইয়ে হলো যে আমাকে চাকরি করতে হবে। কেন চাকরি করতে হবে? চাকরি করলে তো মাস শেষে কমপক্ষে হলো তো 20,000 টাকা, 20,000 টাকা আমার বেতন আসবে। এই যে মেন্টালিটি, সে কিছুই বললো না, সে বিএইচএমএস পাস করলো। বাংলাদেশের মানুষ এখন অল্প অল্প করে বোঝা শিখেছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু বোঝে না যে বিএইচএমএস কি, ডিএইচএমএস কি। এটা এখনো তারা ওইভাবে, ও একই অবস্থা, হ্যাঁ, তারা কিন্তু মানে ওইভাবে এখনো বাংলাদেশের মানুষ বোঝে না যে ডিএইচএমএস কি, বিএইচএমএস কি। হোমিও ডাক্তার, মানে আমরা হয়তো আমাদেরকে ওইভাবে ইয়ে করতে পারিনি। তো যাক, এই পার্সনের প্রয়োজনটা কি চাকরি করার? আপনি তো বিএইচএমএস করেছেন, ইউ আর নট এ ডিএইচএমএস। আপনি শিখে এসেছেন, ধরে নিলাম সরকারি কলেজ থেকেই পড়ে এসেছেন। আমি কিন্তু বাংলাদেশ কলেজকে ছোট করছি না, আমি বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, জাস্ট বোঝার জন্য। আমাদের, আচ্ছা বিএইচএমএস ডিএইচএমএস বাদ দেন, আমাদের ম্যাক্সিমাম অনার্স মাস্টার্স পাস করার পরে, আমি অনেকজনকে বলবো, অনেকজনের উদাহরণ নাম ধরে আপনাদেরকে দেখাই দেবো, হ্যাঁ, যে ক্লারিক্যাল জব করতেছে। অনেকজন যে দেখা যাচ্ছে একটা লামসাম, অনেক বড় ফ্যামিলি, টাকা পয়সাওয়ালা ফ্যামিলি, ঠিক আছে, এমন একটা জায়গায় ইয়ে করতেছে, এমন একটা জায়গায় সে জব করতেছে যেটা তার আসলে প্রয়োজন না। তার বাড়ির চাকর বা ইয়াকে তার থেকে বেশি হয়তো টাকা দেয়। কেন? ওদের কথা বাদ দেন, মানে ম্যাক্সিমাম টেন্ডেন্সি না আমাকে একটা ইয়ে করতে হবে, এটা একটা কর্মমুখী বিদ্যা এই হোমিওপ্যাথিটা, তাই না? আপনি কাজ করলে, চেম্বার দিলেই ধীরে ধীরে এটা জমে উঠবে, একজন ভালো হলে 10 জন আসবে, এটা নিয়ম, একদম ওয়েব লাইক আপনার প্রবৃদ্ধি হবে। কিন্তু কেন এইগুলো ভাবতে হবে? ভাবার জন্য আমি বলতেছি, আমি মানে একই কথা বারবার বলতেছি, কারণ আপনারা ভেতরের, ওই ব্যক্তির ভেতরে কি ঘটে সেটা যাতে বুঝতে পারেন। কারণ এখানে যদি আপনি বুঝতে পারেন, আপনি পেশেন্টের মধ্যে বুঝতে পারবেন। এরা এই চাকরিতে ঢোকে যে কমপক্ষে 20,000 হলেও আমি টাকা পাবো, 15,000 হলেও পাবো। ঠিক আছে, আমার এক মামাতো ওই খালাতো ভাই, সে অনার্স মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস পাওয়া, এবং প্লেস খুব সুন্দর দেখতে, সুদর্শন ছেলে। সে 2004-05 সালে ঢাকায় চলে গেল। কত 1500 টাকা না 1700 টাকা বেতনে সে চাকরি করছে, যদিও তখন অনেক টাকা, 1500-1600 টাকা। তার খাওয়া থাকা দিয়ে মনে হয় বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগে, এরকম একটা অবস্থা। একদম রুম শেয়ার করে, বেড শেয়ার করে সে থাকে। কেন? সে তো এখানে ভালো কোচিং ইয়ে করতো, কোচিং এ একটা ইয়া পাইতো, কিন্তু না, এই যে চাকরি, মাস শেষে আমি একটা বেতন পাবো, এটাতে কি, এটা একটা সিকিউরিটির অনুভূতি দেয়, এটাতে সিকিউরড ফিল করে, আমি প্রোটেক্টেড থাকবো। আমি কি বোঝাতে পারলাম? আমি প্রোটেক্টেড থাকবো, এটাই ক্যালকেরিয়া কার। আমি কি বুঝাতে পারলাম? অনেক ভালো হোমিওপ্যাথি বুঝে, অনেক ভালো, মানে একদম ঝানু হয়ে গেছে, সব বলা মানে, হ্যাঁ এই আমি ফোন দিচ্ছি, আপনি ফোন দিচ্ছেন, সে সলিউশন তার কাছে আছে, এই ওষুধ দিয়ে দেন, কাজ হয়ে যাবে। কিন্তু সে নিজে করছে না, কারণ আমি যেখানে চাকরি করছি, মাস শেষে তো আমি 20,000 টাকা, 25,000 টাকা বেতন পাচ্ছি, এটাই আমার সিকিউরিটি, এটাই আমার প্রোটেকশন, এটাই হলো ক্যালকেরিয়া কার্ভ। আমি বলেছিলাম ক্যালকেরিয়া কার্ভের নিয়ে কথা বলতে গেলে, আমি এর আগে চিত্র দেখা, একটা ছবি দেখাইছিলাম। ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে একটা ঝিনুক, ঝিনুকের মধ্যে মুক্তা আছে, আমি একটা ছবি দেখাইছিলাম, ওই ঝিনুকের মধ্যে একটা বাচ্চা বসে আছে, আর চারিদিক দিয়ে খোলস দিয়ে এইভাবে আবৃত হয়ে আছে। এই যে প্রোটেকশন, লেয়ার প্রোটেকশন, ক্যালকেরিয়ার জন্মটাই তো ওখান থেকে।
এই কারণে তার প্রত্যেকটা জায়গায় তার প্রোটেকশন লাগে। আর মুরগি যেমন বাচ্চারে ঢাকি রাখে আর কি। জি, মুরগি মুরগি যেমন বাচ্চাকে হ্যাঁ, এভাবে ঢাকে রাখে। প্রোটেকশন রাখে, আচ্ছা ঢেকে রাখে, হ্যাঁ এটাও একটা সুন্দর উদাহরণ। তার এই প্রোটেকশনটার দরকার। বিএইচএমএস পাস করেছে, যে অভিজ্ঞতা আছে, সে যদি প্র্যাকটিস শুরু করে 2 দিন 3 দিন 5 দিন না, 2 মাস 4 মাস 5 মাস 6 মাস করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনি তাকে বলেন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, শুরুতে হয়তো 10,000 পাবেন, কিন্তু মাস শেষে 4-5 মাস গেলে আপনি লাখ টাকা পাবেন। কেন করছেন না, কেন করবেন না? সময়কে সময় দেন, সময় দিলে রুগী ভালো হবে, আপনার প্রচার বাড়বে, আপনার রুগী যত সুস্থ হবে আপনার আয় তত ভিড় তত বাড়বে, আয় তত বাড়বে। এভাবে বছর যেতে যেতে আপনার তো লাখ টাকা ইনকাম হবে। আর আপনি এই একটা রিস্ক নিতে নিতে পারছেন না, একজন তো একটা রিস্ক নিতে হবে। কিন্তু ক্যালকিরিয়াকার কখনো এই রিস্কটা নিতে পারবে না। এরা প্রোটেক্টেড ব্যক্তি, এরা প্রোটেক্টেড ব্যক্তি। ফ্যামিলি, মানি ম্যাটার্স, চিলড্রেন, প্রোটেকশন, সিকিউরিটি, এগুলো ক্যালকেরিয়া কার্ভের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্যার কারণ এখানে কি ছোট থেকেই কনফিডেন্সের সে অভাব ওভাবে নাই? বেড়ে উঠেছে। কিছু বলবেন? স্যার মানে এই ক্যালকারিয়া ব্যক্তি এখানে ল্যাক অফ কনফিডেন্সের অভাব নাই, যে তার নিজের উপরে সে হ্যাঁ সেটা তো বিশ্বাস করতে আছে, পারছে ল্যাক অফ কিনা? কনফিডেন্স তো অনেক বড় জায়গা। হ্যাঁ, শুধু তো ক্যালকেরিয়া কার্ভ না, অনেক বড় জায়গা। কনফিডেন্সের অভাব আছে বলেই তো এই কামটা করছে। না স্যার, আপনি একটা বললেন না যে বিএসএমএস একজন ডাক্তার বাইর হয়ে আসলে, আমার জানা মতেই একটা এরকম ঘটনা ঘটছে। সে এখন এই মাসে প্রায় 40,000 টাকা ইনকাম করছে এক জায়গা থেকে বাইরে হয়ে। সে নতুন ব্যাচেলর। আচ্ছা, আপনার কথা তো খুব ক্লিয়ার বুঝতে পারলাম না, সাউন্ডের জন্য হয়তো। আচ্ছা যাক, আমি যেটুকু বুঝাইছি আপনারা তো বুঝতে পারছেন তাই না? এই যে প্রোটেকশনের জায়গা, সিকিউরিটির জায়গা, এই এই জিনিসটা আপনাকে বাইর করতে হবে। কারণ ক্যালকিনিয়াকা ছোট থেকে এইভাবে বেড়ে উঠেছে। তার বাবা মা প্রথমে তাকে প্রোটেকশনে রেখেছিল, তাকে সিকিউর করে রেখেছিল। ঠিক আছে, সব সময় ওই যে নিরাপত্তার চাদরে তাকে ঢেকে রেখেছিল। 3 স্তরের নিরাপত্তা তার ছিল, 5 স্তরের নিরাপত্তা ছিল। ঠিক আছে, টাকা পয়সা এবং অন্যান্য বিষয়, এগুলা তার একদম সিকিউরিটির অংশ। হ্যাঁ, এবং এইখানে যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে আমরা ক্যালকিরিয়া কার্ভের অ্যাংজাইটিকে খুঁজে পাই। ঠিক আছে, তো আমরা ক্যালকিরিয়া কার্ভ নিয়ে আহ, আমরা একটা ইয়ে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আমরা আহ, কি বলে, টেইলরের একটা উদ্ধৃতি আমরা মনে হয় বলেছিলাম, কারো কি মনে আছে টেইলরের কি বলেছিলাম? টেইলর কি বলেছিলেন? ক্যালকিরিয়া কার্ভ জানতে গেলে আহ, লুসি টেইলর আর কি ওনার নাম, উনার একটা বই আছে অনেক পুরনো, হ্যাঁ অনেক পুরনো রাইটার, তার লেখা পড়তে হবে, তাহলে আপনি ক্যালকিরিয়া কার্ভটাকে ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, ক্যালকিরিয়া কার্ভের ইয়েটাতে উনি কি বলেছিলেন, আমি তো ভুলে গেলাম, কারো মনে আছে? কোয়ালি কি ফ্যাটি, ভুলেই গেলাম, আমার এখন মনে পড়ছে না। আচ্ছা মনে পড়লে আবার বলতেছি। ভাই ফ্লেভি ফেয়ার ফ্যাটি এই হ্যাঁ না, এটা তো হলো ক্যালকিরিয়া কার্ভকে আমরা বুঝি, হ্যাঁ, কিন্তু ক্যালকিরিয়া কার্ভকে আমরা মানে ইয়ে করি কি করে, ডিফাইন করি কি করে? টেলর মানে কি মার্গারেট কি মার্গারেট লুসি টেইলর যেটা বলেছিল, এবার মনে পড়ছে, স্যার ওই ফ্যাটিনেস, ফ্যাটনেস ফ্যাটিনেস উইদাউট হ্যাঁ ফিটনেস, উইদাউট ফিটনেস, সোয়েটিং উইদাউট হিট। হ্যাঁ সোয়েটিং উইদাউট হিট, বোনস উইদাউট স্ট্রেংথ, মানে ফ্যাটিনেস কি? কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। হ্যাঁ ওভারঅল ওটাই। কিন্তু টেলর কি বলেছে? টেলর বলেছে ফ্যাটিনেস, ফ্যাটিনেস উইদাউট ফিটনেস। ফ্যাটিনেস মানে অনেক মোটা সোটা, কিন্তু ফিটনেস নাই, অনেক নাদুস নুদুস বাচ্চা, একটু কাজ করতে দেন, অনেক নাদুস নুদুস মানুষ, একটু 2 হাতে 2টা ব্যাগের বস্তা নেবে, বাবা একটু নিয়ে চলো, আর পারবে না, ফিটনেস এর অভাব। সোয়েটিং উইদাউট হিট, কোন প্রকার
গরম নাই, কিছু নাই, ফ্যানের নিচেও ঘামতেছে, মাথার উপর ফ্যান চলতেছে, তারপরে ঘামতেছে। সুইটিং উইদাউট হিট। তারপরে কি বোন উইদাউট স্ট্রেংথ। বোন, বোন মানে কি হাড়, হাড্ডি। হাড় কিসের প্রতীক? হাড়কে আমরা কিসের প্রতীক মনে করি? হাড়কে আমরা স্ট্রেংথের প্রতীক, শক্তির প্রতীক মনে করি। আর এর বোন হচ্ছে উইদাউট স্ট্রেংথ, এর এই বোনের কোনো শক্তি নাই। ওরে ব্যথা, পারবো না, হবে না। তারপরে আরেকটা কি বলেছিল? টিস্যু অফ পাস কোয়ালিটি অ্যান্ড প্লাস কোয়ালিটি অ্যান্ড মাইনাস, সরি, টিস্যু অফ পাস কোয়ান্টিটি অ্যান্ড মাইনাস কোয়ালিটি। অনেক টিস্যু কিন্তু কোয়ালিটি নাই, মাইনাস কোয়ালিটি। মোর ফেভি বাল্ক উইথ উইকনেস অ্যান্ড ওয়ারনেস, এটা বলেছিল। ঠিক আছে, মার্ক টেলরের কথা, খুবই চমৎকার কথা। আপনারা ক্যালকেরিয়া কার্ভ ক্লাসিক্যালি মিলায় দেখেন, এই কথাগুলোর সাথে একদম মিলে যাবে। আমরা ট্রেডিশনালি যেভাবে ক্যালকেরিয়া কার্ভ চিনি, সেম এইরকম। তো ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আমরা কি হচ্ছে, আমরা ক্যালকেরিয়া কার্ভের মানে বাচ্চা দেখি, বয়স্ক দেখি, পুরুষ দেখি, মহিলা দেখি, হ্যাঁ, এই সবার ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। অনেক মেয়ে ক্যালকেরিয়া কার্ভ, মোটা সোটা মানুষ আমরা দেখলেই তো ক্যালকেরিয়া কার্ভ না হলে গ্রাফাইটিস, তাই না, এগুলা চিন্তা করি। তো ক্যালকেরিয়া কার্ভ না দোষ নুদোষ, মেদ বেশি, চর্বি বেড়ে গেছে, আমরা বলি চর্বি বেড়ে গেছে, কিন্তু তার কোনো ফিটনেস থাকে না, সে হলো হয়, সে উইক হয়। হ্যাঁ, সবচেয়ে মানে ভালো কিনোটটা হচ্ছে স্পাইনলেস। ক্যালকেরিয়া কার্ভের একটা কিনোট হচ্ছে স্পাইনলেস। স্পাইনলেস কাকে বলি আমরা? মেরুদণ্ড হ্যাঁ, মেরুদণ্ডহীন। মেরুদণ্ডহীন কাকে বলি আমরা? আমরা কি বলতে পারবো? না, ওনাকে ছাড়া আমি চলতেই পারবো না, উনি না বলে দিলে হবেই না, ওনাকে ছাড়া আমি দাঁড়াতেই পারবো না। আমার অনেক কোয়ালিটি আছে, আমার মেদ ভুড়ি সবই আছে, কিন্তু ওনাকে ছাড়া আমার হচ্ছেই না। স্পাইনলেস, আমি দাঁড়াতে পারতেছি না, কেঁচো। ঠিক আছে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আমরা কি দেখি? প্রচন্ড ঘাম, তাই না? কখন এরা ঘামে? আমরা কখন ঘামি? আপনি কখন ঘামি? দৌড়ালাম, জগিং করলাম, পরিশ্রম করলাম, তাই না? আমরা অনেক বেশি ঘামছি, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ পরিশ্রম না করেই ঘামে। ফ্যানের নিচে বসেছেন, দেখেন, এগুলো একদম প্র্যাকটিক্যাল। আপনার রোগী আপনার চেম্বারে আপনার সামনে বসে আছে, চেয়ারে বসে আছে, মাথার উপর ফ্যান চলছে, এসি রুম, ঘামতেছে, অনর্বর ঘামছে, দিক দিয়ে ঘাম ঝরছে। ক্যালকেরিয়া কার্ভে আমরা দেখি ফিজিক্যাল সিমটম। ঠিক আছে, তো এইটার সাথে আমরা কিভাবে করতে পারি, অ্যানালজি করতে পারি? ওই যে আমরা বলেছিলাম, কিছু কিছু ভূমিপুর মানুষ একদম ভাইরাল হয়ে যায়, রাতারাতি স্টার হয়ে যায়। কে স্টার হয়েছে এরকম? আমরা দেখেছিলাম ইত্যাদিতে গান করে, ওই যে আকবর, তাই না? আকবর মনে আছে? আকবর ইয়ের গল্প, এন্ড্রুকেশ্বরের গান গেয়ে ভাইরাল হয়ে গেল। তখন তার ভাইরাল ওয়ার্ডটা ছিল না, ইত্যাদির সেই প্রোগ্রামের কথা বলতেছি। বা এই যে আমাদের কলকাতায় এই করোনার আগ দিয়ে বা ওইরকম সমসাময়িক পর্যায়ে রানু মণ্ডলের নাম শুনেছেন, কলকাতা স্টেশনে ভিক্ষা করতো। বা ওই যে ভুবন বাদক, কাঁচা বাদাম আমার কাছে আছে ভাই, কাঁচা বাদাম লাগবে নাকি কাঁচা বাদাম, গানটা একদম রাতারাতি হিট হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, স্টার হয়ে যায়। এই পার্সন গুলার কিন্তু কোনো মৌলিক গান নাই, এরা কিন্তু কোনো মৌলিক শিল্পী না, এরা সুর তাল লয় কিন্তু ওইভাবে ট্রেনিং নেয়নি কোনো একটা ভাবে। বাথরুম সিঙ্গার ছিল, স্টেশনে ভিক্ষা করার জন্য গান গাইতে হতো, বাদাম বেচতে গেলে মানুষকে আকর্ষণ করার জন্য গান গাইতে হতো, এটা হতে হতে ভাইরাল হয়ে গেছে। তাদের কোনো সিনেমা নাই, তারা কোনো স্টার না। তো এই বিষয়টা কি? তার মানে তারা কোনো পরিশ্রম করলো না, অথচ ঘেমে গেল। পাসপাইরেশন উইদাউট হিট, বডি গরম না, তারপরেও ঘাম হচ্ছে। এই অ্যানালজি করেন, অ্যানালজি করলে ঘটনাগুলো মিলে যায়। ঠিক আছে, আমরা ক্যালকেরিয়া কার্ভকে আমরা আমরা দুইটা প্রিন্স দেখেছিলাম, তাই না? ভিরেট্রামকে আমরা কি বলেছিলাম? ডেভিল প্রিন্স, তাই না? ইভেল বা ডেভিল প্রিন্স। উল্টাটা হলো সুইট প্রিন্স হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। ঠিক আছে, প্রিন্স কি?
প্রিন্স হচ্ছে এমন একজন যার সবকিছু আছে, এই পার্সন খুব রিসোর্সফুল, বাপের আছে পাওয়ারে টইটম্বুর, পজিশনটা পাকাপোক্ত, কিন্তু এগুলো কোনোটাই তার না, সব অন্য কারো, বাপের, মামার, চাচার, যাই হোক, তার নিজস্ব না। চাঁদের আলো, চাঁদের কোনো নিজস্ব আলো থাকে না, সূর্যের আলোয় আলোকিত হয়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার যে পজিশন, তার পাওয়ার, তার রিসোর্স, তার রিচনেস, এই কোনোটাই তার নিজের না, এগুলো সব তার উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত। তাই না? আমরা যখন ইয়েতে পড়ালেখা করতাম, তখন আমরা কিছু মেমোরাইজ করার জন্য কিছু ইয়ে করতাম, FFF ইকুয়াল টু ক্যালকুলেটর 3F, আমরা এটা বলতাম, ফ্যাট, ফেয়ার, ফ্ল্যাবি। ফ্যাট মোটা, চর্বিযুক্ত, ফ্ল্যাবি থলথলে, তাই তো? ফ্ল্যাবি থলথলে, ফাঁপা, ভেতরটা হলো, মোটেই শক্ত না, সফট। আর ফেয়ার তো ফর্সা, সাদা চামড়া। সাদা চামড়া মানে, সাদা চামড়াকে আমরা আবার একটু ডিপ লেভেলে বুঝি, একটু ইয়েতে। সাদা চামড়া মানে দেখলাম, সাদা চামড়া মানে হচ্ছে রিচনেস, ধনী, এটাই হলো প্রিন্স। প্রিন্স কেমন? প্রিন্সরা যখন হাঁটে, এই যে আমাদের উপবিশ্বাস, মানে আমাদের সাকিব খানের বেটা, উপবিশ্বাসের বেটা যখন হাঁটে, সবাই তাকায় তাকায় দেখতেছে, আশেপাশের লোকজন দেখতেছে, ওয়াও, তাকায় তাকায় দেখতেছে, হ্যাঁ, ভিড় জমে যাচ্ছে, মিডিয়া কাভারেজ পাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে মজা। কিন্তু এই যে সাকিব খানের বেটা হাঁটতেছে, মিডিয়া কাভারেজ পাচ্ছে, সবাই তালি দিচ্ছে, ছবি তুলছে, সেলফি তুলতেছে, এটা কি তার? এই সম্মান, এই মর্যাদা, সেটা কি তার? তার না, তার বাপ মায়ের। ভালো করে বোঝেন। তার এই যে এটাই হলো হচ্ছে আপনার পাসপাইরেশন উইদাউট হিট। বুঝতে পারছেন? সে সাকিব খানের বেটা। আমরা শাহরুখ খানের, আমরা কাজল তো না, আমরা ইদানিং আসছে আমাদের অমিতাভ বচ্চনের নাতনি, ঐশ্বর্য রায়ের বেটি, সবাই তার ছবি নেওয়ার জন্য, এই করার জন্য, এই করার জন্য ইয়ে করতেছে। সে ওটাকে ভয় পায়, সে আড়াল হতো, সেটা আলাদা হিসাব। কিন্তু সে যে ইয়েটা পাচ্ছে, আমার বেটা আপনার বেটা তো পাচ্ছে না, তাই না? এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। এটাই হলো হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি এইভাবে আপনাদেরকে ভাবতে হবে। সে মজা পাচ্ছে, এই আর কি। তো মানুষ তাকে দেখছে, বাচ্চাগুলোকে দেখছে, মানে ওই সেলিব্রিটির বাচ্চার কথা বলতেছে, দেখছে মানে কি, আমরা কাদের দিকে তাকাই? একজন খুব, মানে মাইন্ড করবেন না, আমি বর্ণবাদী কথাবার্তা বলছি, একজন খুব সুন্দর দেখতে, দুটো মেয়ে কথা বলি, একজন শ্যামবর্ণ, ওরকম চেহারা না, আল্লাহ তো সবাইকে সমান বানায় না, আরেকজন মেয়ে খুব সুন্দর দেখতে, চেহারা দিয়ে গ্লো বাড়াচ্ছে, ফেয়ারনেস, তাহলে তার দিকে তাকাই। এই বাচ্চাগুলার ক্ষেত্রে কি হচ্ছে? এই সাকিব খানের বাচ্চা বা ঐশ্বর্যার মেয়ে দেখছে মানুষ, সোশ্যাল মিডিয়া তার দিকে, তাদের ছবিতে ভাইরাল হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ফেয়ারনেস, এটাও ফেয়ার। হ্যাঁ, ফেয়ার, FAIR, ফেয়ার, উজ্জ্বল, জ্যোতি, দ্যুতি, ছটা, গ্লো, এগুলো কার? প্রিন্সের। ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে ম্যাচিং করে করে আগাতে হবে। ঠিক আছে, আমরা মনে হয় আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হলো ডিলে ডেন্টেশন। ডিলে ডেন্টেশন, তাই না? এটা আমরা ক্যালকিরিয়া কার্ভের কি নোটে আমরা পাই। ডিলে ডেন্টেশন, ডেন্টেশন লেট অ্যান্ড ডিফিকাল্ট, দেরিতে হয়, দাঁত দেরিতে ওঠে। আমরা ক্যালকিরিয়া কার্ভের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি না যে, এই ব্রহ্মতালু কি, এটা কি, এটাকে ব্রহ্মতালু বলে, অ্যাপেক্স, হ্যাঁ, এটা কি নরম? হ্যাঁ, নরম নরম। আর দাঁত দাঁত দেরিতে উঠতেছে, উঠে না। ডিলে ডেন্টেশন মানেটা কি? ডিলে ডেন্টেশন মানে কি? দাঁত দেরিতে ওঠে। দাঁতের কাজ কি? আমার এই দাঁতের কাজ কি? দাঁতের কাজ হচ্ছে আপনি
কামড় দিতে পারতেছেন, তাই না? কামড় দিতে পারতেছেন। আপনার যখন দাঁত থাকতেছে, আপনি একটু রিভার্স ভাবে চিন্তা করেন। আপনার দাঁত আছে, চাবাচ্ছেন, চাবায় খাচ্ছেন। খাচ্ছেন মানে কি? আমরা কেন খাই? খাই হচ্ছে আমরা নিউট্রিশন নিচ্ছি। এই নিউট্রিশনটা কি করছে? এটা কি নির্দেশ করছে? আমি নিউট্রিশন নিতে পারছি মানে আমার গ্রোথ হচ্ছে, আমি বেড়ে উঠছি। কিন্তু ক্যালকেরিয়া বাচ্চার কথা ভাবেন, ওই যে যার দাঁত উঠছে না, ডিলে ডেন্টেশন, এই বাবা মা কি করছে? এই খাবার নিল, এই যে খাবারের এরকম ইয়া থাকে, পেস্ট করছে, পেস্ট করে করে তারপর মুখে দেওয়ার সময় টিপে 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 টিপে, হ্যাঁ একটু বাবা হা করো, মুখের মধ্যে খাওয়াই দিচ্ছে, টিপে টিপে খাওয়াই দিচ্ছে। লিকুইড খাবার খাওয়াচ্ছে, জুস খাওয়াচ্ছে। বাচ্চার কাজ কি? মুখে আসবে, গেল, পানিতে গেল। হ্যাঁ, ভাত মুখে দিলে সে আর চাবাতে পারতেছে না। রুটি নিয়ে যে করতে হয় সেটা পারতেছে না, ফলে কামড় দিতে পারতেছে না। বাবা কি করতেছে তখন? ছালটা খুলে জুস বানাই দিচ্ছে, গোটা ফল। সে বাবা মা প্রথম থেকে প্র্যাকটিস, এটা খায়ও না, গলায় আটকে যাবে। আমরা বাচ্চাদেরকে একটা পরামর্শ দিই যে এই যে শীতের সময় আসছে, আপনার বাচ্চাকে ইয়ে করবেন, গাজর কেটে দিবেন চিকন চিকন করে। গাজরের একটা খুব বড় উপকার কি জানেন? কৃমিনাশক গাজর। হ্যাঁ, অনেকেই দেখবেন যে গাজর ওই কি বলে, বাচ্চারা এসে আমরা সিনা টিনা দিই, আরো কত মেডিসিন দিই। তো আপনি যাই দেন দেন, কিন্তু এই গাজরটা খেতে বলেন। গাজর মূলা তো খেতে চাইবে না। গাজর হচ্ছে কৃমিনাশক এলিমেন্ট, মানে আমার এটা পরীক্ষিত। আমি আমার পেশেন্টদেরকে দিই, সাজেশন দিই। তো বলি যে বাচ্চাদেরকে ছোট্ট করে কেটে দিবেন, ওরা কামড় দিয়ে যেটু খাবে খাবে, না খেলে ফেলে দিবে, দাঁতও ইয়ে হবে। তো এবার না না, গলায় আটকে যাবে, ওইভাবে দেওয়া যাবে না। ইয়েকে বলেছিলাম, সে একদম গাজরকে পেস্ট করে জুস বানায় খাওয়াইছে, চিনি টিনি মাখায়, গলায় বেঁধে যেতে পারে। তার মানে কি? এই বাচ্চার বাবা মা বাচ্চাকে সব জায়গায় প্রোটেকশন দিচ্ছে, তাই না? সব জায়গায় প্রোটেকশন দিচ্ছে। তো দাঁত উঠতে গেলে বাচ্চারা কি করে? কামড় দেয় না? যখন দাঁত উঠে, আপনারা দেখেছেন তো, কামড় টামড় দেয় কেন? শুলাই, তাহলে যত কামড়াবে তত দ্রুত এই জিনিস ওই জিনিস মুখে দেয়। দেওয়ার কারণ তো ওইটা। বাবা মা কি করতেছে? হাতের মধ্যে ওই যে এরকম গ্লাভস এর মতন থাকে, আর কামড়াতে পারে না, চাবাতেও পারে না। আরে চাবাতে হবে না, নাও আমি জুস বানাই দিচ্ছি, পাতলা করে দিচ্ছি। এই যে প্রোটেকশন গুলা ইয়ে করে, তো এদের তো ডিলে ডেন্টেশন হবে। ডিলে ডেন্টেশনের বিষয়টা আমরা কিন্তু বড়দের ক্ষেত্রে ইউজ করতে পারি। মানে 30 বছর বয়স হয়ে গেছে এরকম পার্সন, 40 বছর বয়স হয়ে গেছে এরকম পার্সনের ক্ষেত্রেও কিন্তু ডিলে ডেন্টেশন। কারণ আপনি এখন বলবেন যে কি গাঁজাখড়ি কথা বলেন, তো দাঁত উঠছে, তাহলে ডিলে ডেন্টেশন কিভাবে হবে? একটু শোনেন, মাথাটা খালি করে শোনেন, তাহলে বুঝতে পারবেন। তো এক পার্সন, সে হলো পাবলিক ট্রান্সপোর্টে জার্নি করতে পারে না। হ্যাঁ, সিটিং সার্ভিস বা লোকাল ট্রেনের কামরায় উঠতে পারে না। না 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 না, আমি এটা পারবো না, আমি একদমই পারবো না, আমি গাদাগাদি করে দাঁড়াতে পারবো না, আমার খুব গরম লাগে, আমার হাঁসফাঁস হয়, এটা হবে ওটা হবে, না হলে এই যে পকেট মারি হবে। না না না, আমি পারবো না। বরং এই যে অ্যাপস আছে, উবার ডাকবো, পাঠাও ডাকবো, ডেকে আমি এটাতে যাব। এটাই হলো ডিলে ডেন্টেশন। এখন আপনি বলুন কিভাবে ডিলে ডেন্টেশন হলো? ভেবে দেখেন ভালো করে। আপনার যখন দাঁত থাকবে তখন আপনি কি করবেন? দাঁতটা চিবিয়ে চাপ দিয়ে, খাবার তো চিবায়ে 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 খাবেন, তাই না? কোনো জিনিস খেতে কি আপনি ভয় পাবেন? পাবেন না। কিন্তু যখন দাঁত ছিল না তখন আপনি কি করতেন? মায়ের দুধ চুষে খাইতেন। নিউট্রিশন তো আপনার দরকার, মায়ের দুধ চুষে খাইতেন। নাহলে কোনো খাবার যদি মা টিপে 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 নরম করে আপনার মুখে তুলে দিত, আপনি কি করতেন? মুখে নিয়ে জাস্ট গিলতেন। মা যদি খাওয়াতো তাহলে আপনি খাইতেন, না হলে কিন্তু নাই। তাহলে আপনার ডিলে ডেন্টেশন হয়ে গেল। প্রকৃতি ওইভাবেই রেসপন্স করে। তো ক্যালকেরিয়া কার্ভের এই ডিলে ডেন্টেশন বড়দের ক্ষেত্রে, ওই যে যেটা বললাম, হাজারো মানুষ যাচ্ছে ঢাকা শহরে, আমরা দেখলাম সম্ভবত কত লাখ, আমার এখন পরিসংখ্যাটা মনে নাই, অত লাখ লোক প্রতিদিন ট্রান্সপোর্ট করতেছে, কিন্তু এই ব্যক্তি পারবে না সিটিং সার্ভিসে যেতে। ট্রেনের কামরায় যে আরো তো ইজি, উত্তরা থেকে আপনি মতিঝিল যাবেন, সুন্দর করে এয়ারপোর্টে যেয়ে ওঠেন, ট্রেন তো চলতেই আছে আল্লাহর রহমতে। আপনি নেমে যান ইয়েতে, কমলাপুরে, না পারবো না, আমার গাদাগাদি, আমি তারাই পারবো না, আমি উবারে যাব।
এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিলে ডেন্টেশন। এরা এরা অনেক ধরনের মানে কি বলবো ফিজিক্যাল ম্যাল ফরমেশন এদের মধ্যে হয়, দেখবেন ওই মোটা তো আর এমনি হয় না। তো এরকম আসলে বেসিক্যালি রক্ষণশীল মানসিকতা আমরা ক্যালকেরিয়া কার্ভের লাইফে আমরা দেখতে পাই। ক্যালকেরিয়া বাচ্চারা যদি নতুন কোনো অভিজ্ঞতার বিষয় থাকে যে এখান থেকে এক্সপিরিয়েন্স নিতে হবে, স্বাদ নিতে হবে, ও ভয় পায়। ধরেন যে নতুন কোনো রেস্টুরেন্টে গেল, ঠিক আছে, নতুন আমরা হয় কি দেখি এটা কি এটা, ও এটা পিজা, আচ্ছা এই পিজা তো খাইছি, এটা বাদ আরেকটা, এটা কিন্তু আমরা করি, কিন্তু এরা করবে না। ওরা ওই যে না না এটা নেওয়া যাবে না, এটা হবে না, নতুন জিনিসের সাথে না, বরং পুরনো যে জিনিসগুলো আছে সেটাই তারা সেখান থেকে নেয়। এটা একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল আর কি। হ্যাঁ, তো মূল ইয়ে হলো যে ওই যে ঝিনুকের খোলসের মধ্যে প্রোটেক্টেড বাচ্চা যখন বাইরে পড়ে যায়, তখন এই প্রোটেকশনের মধ্যে কি করবে কি থাকবে না এরকম একটা ফেয়ারফুল স্টেট তৈরি হয়ে যায় ক্যালকেরিয়া কার্ভের মধ্যে। হ্যাঁ, এটা খুব বেশি দেখা যায়। আর ক্যালকেরিয়া কার্ভ একটা জিনিস খুব বেশি পাওয়া যায়, সেটা হলো ওই যে আমরা আমি এটা পার্সোনালি অনেক বেশি পাই, সেটা হলো ওই যে আমাদের রুব্রিক্স আছে স্টার্টেল পিক অফ এ নিডেল, স্টার্টিং অ্যাট দ্য পিক অফ এ নিডেল। হ্যাঁ, এই এই ইয়াটা এটা খুব বেশি পাওয়া যায়, খুব বেশি পাওয়া যায় ক্যালকেরিয়া কার্ভের মধ্যে, মানে অনেক বেশি পাওয়া যায়। আপনি বড় মানুষের ক্ষেত্রে একটু শব্দ হলো, একটু শব্দ হলো, মানে আমি অনেকগুলো অ্যাঙ্গেলেই বলি, একটু শব্দ হলো লাভ। এই শব্দ নিয়ে কিন্তু আমাদের অনেক রুব্রিক্স আছে, আমি ওইদিকে যাব না, আমি এই অ্যাঙ্গেলে বলতেছি। একটু কিছু যে ভয়, সব ঠিক আছে। আমি ওই যে বেলেডোনার কেস বলতেছিলাম, বেলেডোনা পড়াতে যায়, আপনার বেলেডোনা পেশেন্টের মুখে একটা দাগ হলো, তাই না? দাগ হওয়ার পরে সে এটা তো দাগ, এবার বাথরুম থেকে ফিরে আসলো, বান্ধবীর এই তো দাগ কেমন লাগতেছে, সে তখন কি করলো, ওইটাকে মেকআপ মারলো, মা দেখো তো ঠিক আছে কিনা। আমি এই কেসটা বলেছিলাম তো, আপনাদের মনে আছে মনে হয়। তো সেখান থেকে সে হলো, কিন্তু ওই পেশেন্টটা যদি ইয়ে হতো ক্যালকেরিয়া কার্ভ হতো, তাহলে কি ওরে বাবারে কি হইলো, আমার তো মনে হয় ক্যান্সার হয়ে গেছে, আমি শেষ, এবার ঘেমে টেমে সারা, চল এবার ডাক্তারের কাছে। ওই ডাক্তার আছে, কার কাছে যেতে হবে? তো এই যে ভয়ের জায়গাগুলা, স্টামোনিয়াম ক্যালকেরিয়া কার্ভ কিন্তু অনেকটা কাছাকাছি, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের এই ভয়টা হলো কি, আরেকটু ভালো করে উদাহরণ দিই। ধরেন আপনি কোনো একটা চেয়ারে বসতে যাচ্ছেন, জাস্ট কল্পনা করেন চেয়ারের নিচে একটা পিক অফ দ্য নিডলস, মানে একটা খোঁচা লাগানো আছে। হ্যাঁ, একটা খোঁচা লাগানো আছে, আপনি জাস্ট বসছেন, বসলে কি হয়, একদম ছাত করে লাফ দিয়ে ওঠেন, স্টার্টেল ইজিলি, একদম চমকায়, ওরে বাবারে, ঠিক আছে, খুব ফেয়ারফুল, খুব ভয় তৈরি হয়ে যায়। এইটা এই ইয়েটা দেখা যায় ক্যালকেরিয়া কার্ভের মধ্যে। আমি একটা উদাহরণ বলেছিলাম, করোনার সময় আমার একটা পেশেন্ট ছিল, আমি অনলাইনে কথা বলতেছি, তার হাজবেন্ড আমাকে বলতেছে, তো সবকিছু ঠিক আছে। আমি যেহেতু এর আগেও তাদের সাথে বেশ কিছু কনসালটেন্সি তারা আমার কাছ থেকে নিয়েছে, আমি তাদেরকে আমার মতন করে বলেছি। এখন হঠাৎ করে দেখি যে ভাবি মানে অন্যরকম আচরণ শুরু করলো। তো কাহিনী কি, মানে তার হয়েছে করোনা, মানে জ্বর আসতেছিল, তখন করোনা কনফার্ম হয়নি, একদম করোনার ফার্স্ট ঢেউয়ের কথা বলি, যখন বাংলাদেশে এত তোলপাড় শুরু হয়নি, সেই ইংল্যান্ডে থাকেন তারা। তো আমিও ভিডিও কলে কথা হচ্ছে, তো ওই ভাবির মোবাইলে এসএমএস আসে, করোনা পজিটিভ না নেগেটিভ, এইটা যেই দেখেছে, দেখা মাত্রই সেই ওরে আমার কি হইলো, তুমি কেন আমাকে এইখানে নিয়ে আসছিলে, আমি আমার মায়ের কাছে ছিলাম ভালো, আমার কেন এরকম হলো, হ্যান ত্যান 7-17 একদম অস্থির করে, একদম পুরা তোলপাড় করে তুলছে। এটা কি, এটাও কিন্তু স্টার্টিং ইজিলি পিক অফ দ্য নিডল, সে নিডলের খোঁচা পেলো, করোনা হয়ে গেছে। করোনা মানে তখন কি, করোনা মানে মৃত্যু, তখন তো আমরা তাই দেখেছি। সেও ওই মৃত্যুর ভয় তার মধ্যে চলে আসছে, মৃত্যুর সে বিষয়টা তার মাথার মধ্যে আসছে, কিন্তু সে কি হলো, ওইটা দেখা মাত্র সে অ্যাঙ্গুইশ হয়ে পড়লো। অ্যাঙ্গুইশ কি, অ্যাঙ্গুইশ হচ্ছে ফিজিক্যালি এবং মেন্টালি রেস্টলেসনেস। আমাকে এখানে নিয়ে আসছো কেন, একদম মানে স্থির হয়ে নাই, সে ছটফট ছটফট করতেছে, এবং
চিৎকার চেঁচামেচি করতেছে, আমি শুনতে পাচ্ছি, খুব বেশি শুনতে পাচ্ছি না, অল্প বিস্তার হলে আমি শুনতে পাচ্ছি এবং বুঝতে পারছি। ভাই আমাকে ভিডিও ইয়ে করে দেখাচ্ছে, দেখেন দেখেন কি করে। তো এই স্টেট গুলা ক্যালকিরিয়া কার্ভের মধ্যে প্রচুর পাওয়া যায়। আমি ইয়ে করেছি, এটা রুব্রিক্সটা হচ্ছে অ্যাঙ্গুইশ হরিবল থিংস আফটার হিয়ারিং। হ্যাঁ, এখানে আপনি বললেন যে সে তো মেসেজ দেখলো, মেসেজ দেখা আর ওই শোনা, এই হিয়ারের ইয়েটা কি, হেয়ারের অর্থটা কি? হেয়ার মানে কি? আপনি কোনো কিছু শুনলেন মানে আপনি সেটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা নিলেন, এটা এরকম, এটা ওইরকম, এটা বুঝলেন। তো সে মেসেজটা দেখেও সম্মুখ ধারণা নিল, সেক্ষেত্রে আপনি কিন্তু এই রুব্রিক্সটাকে ইউজ করতে পারবেন। এটাকে অনেক ইয়েতে ইউজ করা যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আহ, মানে ক্যালকিরিয়া কার্ভের ক্ষেত্রে এই ইয়েগুলো পাওয়া যায় যে পাশের বাসায় একজন মারা গেল, হ্যাঁ, আর দেখা যাচ্ছে ওই পেশেন্টের খাওয়া দাওয়া বন্ধ। আমার খুব ভয় লাগতেছে, খালি তার কথা মাথায় আসছে, তার ইয়েতে আসতেছে। মানে এরা খুব বেশি ইমপ্রেশনেবল থাকে, ইমপ্রেস পড়ে যায় তাদের মনের মধ্যে। হ্যাঁ, কোনো কিছু কিন্তু এরা ওইভাবে ইয়ে করতে পারে না। ঝগড়া বিবাদ কেউ করতেছে, কেউ মারামারি করতেছে, বাস ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না। আবার কোনো কাজে এসে ফেলিওর হচ্ছে, সেটাও সে মেনে নিতে পারতেছে না, সে খুব ফেয়ারফুল থাকে। কেন? কারণ জন্ম থেকেই সে খুব ওভার প্রোটেক্টেড। এনভায়রনমেন্ট ওই মানে রোদে পোড়া, জলে ভেজা, সেই এনভায়রনমেন্টে সে ইয়ে হয়ে ওঠেনি। তো এই কারণে এরা একটুতেই এই প্রবলেম গুলা তৈরি হয়ে যায়। আমরা এগুলা আলোচনা করেছি, আবার সুযোগ টুযোগ হলে তখন আমরা আবার আলোচনা করব। তো আজ আমি আজকে প্রথমেই যে কথাটা বললাম সেইটা বললাম যে আপনার ফিজিক্যাল লক্ষণগুলা যখন আমাদের মাইন্ডের মধ্যে ঢুকে যায় তখন আমরা কিভাবে সেটাকে ইউজ করতে পারি মাইন্ড চ্যাপ্টারের মধ্যে ঢুকে গেলে। তো সেই আলোক থেকে একটু ইয়ে করি। আমার আজকের বেসিক্যালি পড়ানোর ইয়ে ছিল নাক্স ভূমিকা, তারপরে জেলসিমিয়াম, এটা আমার ইয়ে ছিল যে কিছু কিছু বলবো। তো নাক্স নিয়ে একটু কথা বলি। সেটা হলো নাক্স সম্পর্কে আমি মনে হয় ক্লাস নিয়েছিলাম, আপনারা হয়তো মনে আছে। তো নাক্সের বেসিকটা কি? নাক্স বলতে আমরা তো বুঝি হচ্ছে রাগ চটা, তাই না, খাড়ুস, কথায় কথায় একটুতে খেপে যায়, খিটমিটে মেজাজ আমরা বলি, তাই না? কারো কথায় সে রাজি হবে না, তার নিজস্ব যে চিন্তা চেতনা, তার নিজস্ব যে রুল, সে অনুযায়ী সে চলবে। তার যেটা ঠিক করা আছে, তার যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সে করবে। এখন তার বস বা তার বাপ বা তার আরো কেউ যদি তার ইয়ার সাথে না যায়, তখন তার সাথে সে লড়াই করতেও কিন্তু পিছপা হবে না। আমরা নাক্সে এই কথাগুলা জানি, সবাই জানি। তো নাক্সের একটা বিষয় কি, তার আশেপাশের পরিবেশ একদম ঠান্ডা থাকতে হবে, কোয়াইট থাকতে হবে, শান্ত পরিবেশ তার দরকার। পাশে একটু শোরগোল হচ্ছে, একটু শব্দ হচ্ছে, কে রে, আমরা খিটমিটে বলি না নাক্স, তাহলে নাক্স তার এই অ্যাটিচিউড গুলা, তার এই কথাগুলো, কে ওখানে চিৎকার করে, দাঁড়া, এইগুলো হলো নাক্স ভূমিকা। ধরেন যে এই হচ্ছে কোন একটা কথোপকথন চলছে, একটা টকিং চলছে, সিটিং চলছে, হঠাৎ করে চেম্বারও হয়, রিংটোন বেজে উঠলো, বউ আসছে, হাজবেন্ড পাশে, একবারে বউয়ের উপরে সেই সাইলেন্ট মোডে রাখতে পারো না, একদম কথার মধ্যে একদম ইরিটেট একটা বিষয় থাকে। তো নাক্স ভূমিকার এই অ্যাটিটিউডটা বুঝতে গেলে আমাদের একটু বোঝা দরকার। ধরেন যে নাক্স ভূমিকা পার্সন, প্যারেন্টস, বাবা, নাইট শিফট, আমরা তো নাক্স জানি যে রাত জাগার কুফল, তাই না? রাত জেগে নাইট শিফটে কাজ করেছে, ওরে বাসায় ফিরছে, একটা মুহূর্তের জন্য নাক্স তো ঘুমাবে না, অফিসে নাক্স কিন্তু ফাঁকি দিবে না একদম। নাক্স কেন ফাঁকি দিবে না? কারণ নাক্সের মধ্যে আমরা পাই ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি। আমাদের রুব্রিক্স আছে, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, রেসপন্সিবিলিটি, টেকিং টু মাচ সিরিয়াসলি। ঠিক আছে, রেসপন্সিবিলিটি আমাদের হয় নাই মানে বুঝলাম না, কাশ্মীর আপা কি লিখেছেন?
ডিউটিস, টু মাচ সেন্স অফ ডিউটি, রেসপন্সিবিলিটি, টেকিং টু মাচ সিরিয়াসলি, এই বিষয়গুলো নাক্সের মধ্যে আছে। দুটার ইয়ের মধ্যে আপনি কিন্তু নাক্সকে পাবেন, ঠিক আছে? তো এই কারণে একটা মুহূর্তেরা কিন্তু নির্ঘুম একদম যে ডিউটি তারা কিন্তু পালন করবে, ঠিক আছে? আমরা মানে নাক্সের ক্ষেত্রে এটা পাই। তো দেখা যাচ্ছে বাবা সারা রাত ধরে কোনো প্রকার ঝিমানো ছাড়া টন টাইট সে জেগে জেগে ডিউটি করেছে, এখন বাসায় ফিরে আসছে, এখন কি প্রয়োজন, তার ঘুমের প্রয়োজন, এবার সে ঘুমাতে পারছে না, ঘুমাতে পারতেছে না, কারণ ছোট বাচ্চা আছে। সকালবেলায় তো ফেরিওয়ালারা ডাকে, সকালবেলায় পশু পাখি পাখি বেশি কিচিরমিচির করে, ঘুমের ডিস্টার্ব। এই জন্য এই ডিস্টার্বের জন্য যারা যারা ডিস্টার্ব করতেছে, কে কে দায়ী আমাকে আমার এই ঘুমের ডিস্টার্বের জন্য, তাদের উপর একদম ফেটে পড়বে, রেগে ফেরে একদম বাস্ট আউট হয়ে যাবে, আমাকে বিরক্ত করো না। তো বেসিক্যালি খোঁজ খবর নিয়ে আমরা এগুলো ভেরিফিকেশন করি, একদম টিপিক্যাল নাক্স ভূমিকা। এদের বাসায় এরা যখন থাকে মনে হয় যে বাসায় কারফিউ জারি করা হয়েছে, চারিদিক একদম শুনশান নীরবতা, নয়েজ মোটেই তাদের পছন্দ না, একদম যেটাকে আমরা বলি না যে পিন পতন নীরবতা, মানে কি পিন ফেলে দিলে পিনের শব্দটা পাওয়া যাবে, এইরকম অ্যাবসলিউট সাইলেন্স এদের প্রয়োজন। তো নাক্সের কথা বললেই আমার মাথার মধ্যে আসে আমাদের আমাদের আরবি টিচারের কথা, আমাদের হুজুরের কথা। হ্যাঁ, আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তার ছবি চলে আসে, একদম ডিস্টার্ব পছন্দ করতেন না। ক্লাসের মধ্যে তার কোনো ক্লাসে যদি কোনো প্রকার কথা বলেছেন, এই একটু সাইড টক, এই চক চলে গেল আপনার কপালে, এই ডাস্টার চলে গেল আপনার কপালে, কতজনের যে এগুলা ফাটাই দিয়েছে, একদম না হলে বেদ। আমরা একদম আসলে মানে কারফিউ জারি, মানে এই যে ঘুরলে যে খসর মসর হয়, এইটাও সে সহ্য করবে না, নোট টলারেট করতে পারতো না, খেপে একদম ফেটে পড়তো, নীল ডাউন, দাঁড়াও, এই মুরগি হও, কত ধরনের শাস্তি। আবার আপনি যদি একটু 19-20 করেন তাহলে পিঠের উপরে চলছে। তো সব সময় তার মধ্যে ইরিটেশন, সব সময়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই আমরা যদিও মানে মুসলিম স্কুল, মানে আমাদের সবাই মুসলমান, মানে ধর্মীয় দিক দিয়ে এরকম একটা স্কুলে আমরা পড়তাম, এবং আরবি, তারপর কোরআন, তারপরে মানে আদার্স ধর্মীয় চর্চাগুলো এক্সট্রা ইয়ে হতো আর কি, এক্সট্রা মার্ক ছিল। তো উনি করতেন কি, একটু সাইডে যে ওখানে আমাদের ভ্যান রাখার জায়গা আছে, সেইখানে যে একদম একটু ক্লাস ক্লাস নিয়ে বাড়ি ওখানে চলে যাবে, যে মানে এই যে এনার্জি নিচ্ছে সিগারেট টেনে লম্বা, তা দেখলেই বোঝা যায় ধরে। আমাদের আরেকটা স্যার ছিলেন, আমরা ইংরেজিতে পেয়েছি ইন্টারমিডিয়েটে, সিগারেটটাকে জাস্ট এইভাবে ধরলো, ধরে এই যে টান দিল, পুরা সিগারেটের এই একদম মোটা পর্যন্ত চলে আসছে, মানে সেই রকম সেই এনার্জিটা সে সিগারেট থেকে পেতে চায়, এবং সেই পার্সন সব সময় পারফেকশন চায়, একদম পারফেক্ট থাকতে হবে। হাতের লেখার খাতা, হ্যাঁ হাতের লেখার খাতা, ধরেন যে এই দাগ একটু 19-20 হওয়া যাবে না, স্কেল ধরে ধরে তোমরা লিখবা, এইভাবে আমাদেরকে সেই করতো, সব সময় তার পারফেক্ট ইয়ে থাকতে হবে। তো নাক্স ভূমিকায় আমরা বেসিক্যালি আমরা যে ফিজিক্যাল সিমটম গুলা ইউজ করি, সেটা হলো সবই হলো অ্যাবডোমেন কেন্দ্রিক আর কি। সেটা হলো অ্যাবডোমেন স্টুল, আর্জিং ফর স্টুল আফটার ইনএফেকচুয়াল অ্যাগ্রাভেশন। হ্যাঁ, জেনারেল আমি দিয়ে দিচ্ছি, ইনএফেকচুয়াল অ্যাগ্রাভেশন, ঠিক আছে?
এটা জেনারেল অধ্যায় আছে, জেনারেল স্টুল ইন এফেকশন আর্জিং এফেকচুয়াল আর্জিং টু আফটার অ্যাগ্রাভেশন। এই বারবার কোদ দিতে থাকে, হ্যাঁ, যে বসছে টয়লেটে, বসতে হচ্ছে না, আমরা বলি কনস্টিপেশনে হচ্ছে নাক্স ভূমিকা। আমরা ট্রেডিশনালি আমরা এটা দেখে এসেছি যে কনস্টিপেশন, নাক্স ভূমিকার কনস্টিপেশন, বেসিক্যালি নাক্স ভূমিকার কিন্তু ওই কনস্টিপেশন না। নাক্স ভূমিকার মূল কনস্টিপেশন কিন্তু এই তার মাথাতে। নাক্স ভূমিকার মূল কনস্টিপেশন তার মাথা, তার মধ্যে হয় কি, আপনি ভালো করে ইনভেস্টিগেট করে দেখেন, তার মধ্যে আরো বেশি হতে হবে, আরো হতে হবে, আরো বেশি হতে হবে, আরেকটু বেশি হতে, আরেকটু হতে হবে। এই যে চাপ, এই যে কুণ্ঠন, হচ্ছে না, হয়ে গেছে কিন্তু অ্যাবডোমেন পুরা ফাঁকা, তার মল সব বাড়ে গেছে, কিন্তু তার মাথার মধ্যে আছে কনস্টিপেশন। তার মনে হচ্ছে যে না, আরেকটু আছে, আরেকটু হতে হবে, এটা চাপ দিয়ে বাইর করতে হবে। স্টোমাক ফাঁকা হয়ে গেছে, অ্যাবডোমেন ফাঁকা হয়ে গেছে, কোনো মল নাই, তারপরে মাথায় এরকম কাজ করছে যে আরেকটু হওয়া উচিত, আরেকটু হওয়া উচিত। তো এই যে আরেকটু হওয়া উচিত, আরেকটু হওয়া উচিত, এই যে মাথার মধ্যে যে কনস্টিপেশন, সেই কনস্টিপেশনটা তার বডিতে রিফ্লেক্ট করে। তার প্রথম কনস্টিপেশন হচ্ছে তার মন, মাথা, মগজে। তো সে যখন নিজেকে প্রেজেন্ট করে, সেটা হতে পারে তার কর্মক্ষেত্র, তার জব, বা তার ফ্যামিলি, যে কোনো জায়গায় হোক, এই জায়গায়ও সে প্রত্যেকটা জায়গায় সে অ্যাবসলিউট পারফেকশন করে। আমি মনে হয় এর আগে ওই যে আর্সেনিক পড়াতে যে নাক্স ভূমিকার একটু পার্থক্য বলেছিলাম, তাদের ফাইল গুলা কিরকম থাকে, সবকিছু তারা কিন্তু রাখতেছে সাজানো গোছানো। তো এই যে পারফেকশন, এই যে সবকিছু একদম 100 হতে হবে, অ্যাবসলিউট লেভেলে হতে হবে, এই কনস্টিপেশনটা আমরা নাক্স ভূমিকার বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডে দৈহিকভাবে তো পাই, এবং কর্মকাণ্ডের থেকে শুরু করে সব জায়গাতে পাই। ধরেন একটা কন্ট্রাক্টর এই রুম কন্ট্রাক্ট নিয়েছে যে এখানে টাইলস লাগাবে। নাক্স ভূমিকার যদি কন্ট্রাক্টর হয়, তাহলে এই রুমে এসে আমাদের হয়তো আমরা কি টাইলস গুলাকে এভাবে মিলাই, তাই না? তো একটু মিলাতে যায়, যদি একটু 19-20 কোথাও হয়, সে হয় ভাঙ, আবার লাগা, এটা তো অ্যাবিউসিভ, আবার লাগা, কোনি কর। এই যে একদম দাগে দাগ মিলায়ে একটার সাথে একটা ম্যাচিং করে ওইভাবেই সে করে নিবে, এটা কিন্তু তার প্যাশন। আমরা ল্যাকিসিসের প্যাশন তো এক ধরনের বুঝেছি, নাক্স আনার কারণ, নাক্সও কিন্তু প্যাশনের, তার প্যাশন হচ্ছে এইটা পারফেক্ট। হ্যাঁ, এটা কিন্তু একটা পজিটিভ বিষয়, এটা কিন্তু পজিটিভ একটা বিষয়, এবং সে এটা পারফেকশনের জন্য সে কিন্তু পার্সিভারেন্স লেগে থাকবে। তো এই পর্যন্ত সব ঠিক আছে, এগুলা বইয়ে পাওয়া যায়, সবকিছু বই থেকে ইয়ে করা যায়, কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন তারা এরকম করে, এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াই তাদের এই পারফেকশনটা দরকার, তাদের এই পার্সিভারেন্সটা দরকার, কেন নাক্স ভূমিকা এত পারফেক্ট হতে চায়, কেন সে পারফেক্ট হতে চায়, কেন সে রুল ফলো করে, কেন সে এত ইগোয়েস্টিক টাইপের হয়, কেন সে এত ইরিটেট থাকে, কেন সে এত রাগচাটা, কেন সে এত খারুশ, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা নাক্স ভূমিকার এক্সাক্ট ফিলটা কি সেটা আমরা বুঝতে পারবো, এক্সাক্ট যে বিষয়টা সেটা বুঝতে পারবো। দেখেন, আমি প্রথমেই বললাম যে সে একটা মাইন্ড সেট আপ করে রাখে, মাইন্ডে কনস্টিপেশন আছে, সে একটা সেট আপ করে রেখেছে এরকম হতে হবে। এখন কোনো কারণে যদি তার বসের সাথে কিছু হয়, যে বস বলছে এটা করো এটা করো, সে বসের সাথে কম্প্রোমাইজ করবে না, ফাইট করবে। তার প্রমোশন আটকে গেলে যাবে, নো প্রবলেম। চাকরিতে যদি তাকে স্যাক করে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, কিন্তু সে ওই জায়গায় স্যাক্রিফাইস করবে না। তার ফিউচার বরবাদ হয়ে যেতে পারে, তারপরেও সে যুদ্ধটা করবে।
এই ফাইট করার টেন্ডেন্সি, ফাইট ওয়ান টু বি আমাদের রুব্রিক্স আছে, ফাইট ওয়ান টু বি, এইটা নাক্সের মধ্যে একটা খুব বড় বিষয়, নাক্সের মধ্যে খুব বড় বিষয় ফাইট ওয়ান টু বি। কেন? প্রয়োজনটা কোথায়? এগুলো করার দরকারটা কি? প্রয়োজনটা কোথায়? এগুলো করার দরকারটা কি? দেখেন, রুগী এসে বলে, ডাক্তার সাহেব দেখেন আমার দেখা যাচ্ছে না, দেখেন আমার ভুঁড়িটা বের হয়ে আসছে, আমার ভুঁড়িটা বের হয়ে আসছে। মেপে দেখেছেন কতখানি বেড়েছে? ওই 34.5, 34, অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব 34.35। আর একটু বেশি হয়তো হতো, আমি একটু চেপে একটু টাইট করে ধরেছি। দেখেন, একটু পেট বড় হয়েছে, আগে হয়তো 33 ছিল, একটু বড় হয়ে গেছে। আর তার মাথার মধ্যে কি, এবং সে মাপতেছে কিভাবে? আমরা বাজারে কি দেখতেছি, মোটা মোটা লোক, ভুড়িওয়ালা লোক, আমরা ডেস্ক জব করে এরকম পার্সন আমরা ভুড়িওয়ালা মানে দেখতে দেখতে একদম প্রচুর দেখতে পাই, তাই না? ভুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু না। কিন্তু এই রোগগুলো, না 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 ডাক্তার সাহেব এক্সট্রা মেয়াদ হওয়া যাবে না, ভুড়ি হওয়া যাবে না, এক্সট্রা খাবার হবে না, কোনো এক্সট্রা ড্রিঙ্কস, কোনো কিছু চলবে না, আমি মেপে মেপে খাবো। ঠিক আছে? আমাদের ভাই লিখেছেন, ইনজাস্টিস ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, সে ইনজাস্টিস সাপোর্ট করে না, মিস্টেক সহ্য করে না, কোনো প্রকার ভুল সহ্য করে না, গাদি গাদি রুব্রিক্স আছে। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না, সময়ের সাথে তাল মিলাতে হয়। তো আমি যে কথা বলে আজকে শুরু করছিলাম সেখান দিয়ে যাই, যে আমরা ফিজিক্যাল লক্ষণ গুলাকে মাইন্ডে যখন আসে, সেটাকে আমরা কিভাবে আমরা ইউজ করতে পারি। দেখেন, নার্স ভূমিকার একটা, আমি নার্স ভূমিকা পড়াবো, অবশ্যই ডিটেল পড়াবো। নার্স ভূমিকা অনেক বড় মেডিসিন। নার্স ভূমিকার একটা চমৎকার একটা রুব্রিক্স আছে, ইমপেশেন্স করায় যা উইথ, ইমপেশেন্স করায় যা উইথ, হ্যাঁ, করাই যা করি যা, যে যে উচ্চারণ যে যেটা করেন, উচ্চারণের পিছনে আসেন না, আগে বুঝেন। ইমপেশেন্স করাই যা উইথ, এই ইমপেশেন্স মানে তো আমরা জানি, অ্যাটলিস্ট 2 মাস থেকে যারা আছেন তারা তো ইমপেশেন্ট জানার কথা। ইমপেশেন্স না আমি আর বললাম না, ইমপেশেন্স এক কথায় কি, ধৈর্য নাই, অস্থির। ইমপেশেন্স উইথ করাই যা, আমরা যদি পড়ি এইভাবে, তাহলে কিসের ধৈর্য নাই? করাই যা। করাই যা মানে কি? আমরা করাই যা কাকে বলি বলেন তো? কেউ একজন বলেন, করাই যা কোনটাকে বলে? হোয়াট ইজ করাই যা? এনিওয়ান? আমি স্যার বলবো বাংলায় কাসার ভাই, সর্দি। হ্যাঁ, শিওর, বলেন ডক্টর শামসুজ্জোহা, বলেন প্লিজ। এটা হলো সর্দি। শুধু করে সর্দি? যে মানে আমরা কোরাই যা কোনটাকে বলি? হ্যাঁ সিয়াম। স্যার নাক দিয়ে ডিসচার্জ হবে এবং তার সাথে কাশি থাকবে। হ্যাঁ হয়েছে, আরো ক্লিয়ার করে কি বলতে পারবেন করাই যা আসলে কোনটাকে বলি? কোরাই যাটা আমরা আসলে বলি ওই যে সর্দি থাকবে, হ্যাঁ, আর এই নাসারন্ধ্রের এই যে মাংসপেশি গুলা, হ্যাঁ, সেটার মধ্যে আপনাদের হয়েছে কিনা জানি না, এক ধরনের কিরকম যেন স্পাজম, এক ধরনের স্পাজম বলবো না কি বলবো, এক ধরনের অস্বস্তি, এক ধরনের আসছে না, এক ধরনের সুরসুরি, এক ধরনের ইয়ে লাগবে। ঠিক আছে? মানে এটা কিন্তু সর্দি না, করাই যা মানে কিন্তু সর্দিও না, করাই যা মানে সরাসরি কিন্তু কফও না, কিন্তু ওই সর্দি কফ মিলায় এক ধরনের অস্বস্তি, এবং এই নাকের মধ্যে এই এই অঞ্চলে এক ধরনের সুরসুরি বলেন বা এক ধরনের মেজমেজানি, এই টাইপের লাগে, এটাকে আমরা করাই যা বলি। তাহলে আমাদের এটা করাই যা যদি হয়, তাহলে হিসাব অনুযায়ী আমাদের এই রুব্রিক্সটা থাকা উচিত ছিল আপনার নোজ চ্যাপ্টারের মধ্যে অথবা কফ চ্যাপ্টারের মধ্যে, কিন্তু সেখানে নাই, এটা আছে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে, ইমপেশেন্স উইথ করাই যা। তাহলে ইমপেশেন্সটা কি নিয়ে? করাই যা নিয়ে।
তাহলে করাইজার অর্থ তো বললাম, এটা হলো মেডিকেল টার্ম। এই অসুখটা হচ্ছে খুবই ডাল ভাত অসুখ, খুবই ডাল ভাত অসুখ। মানে এটা হয় সর্দি টর্দি হলে বা হলে একটা সময় নাকটা পটপট করে, কিরকম একটা অস্বস্তি অস্বস্তি হয়ে যায়, লাল টাল হয়ে যায়, এটা খুবই করাইজার আরেকটা মানে আছে, হ্যাঁ, একদম জেনারেল মিনিং। করাইজার জেনারেল মিনিং হলো কোনো কিছু, একটা সাধারণ জিনিস, চিপ জিনিস, যেটা খুব চিপ, যেটা মোটেই হার্মফুল না, মোটেই ক্ষতিকর না, এটা হলো করাইজা। তাহলে করাইজা হলো এমন একটা জিনিস যেটা নন ইনজুরিয়াস, নন ইনজুরিয়াস, যেখানে আসলে কোনো ইনজুরি হয় না। এটা এমন একটা সিমটম, বেসিক্যালি এটা না আপনাকে অনেক বেশি সাফার করতে হবে না, ওষুধ খেলেও, নাগে সরিষার তেল দিলেও ঠিক হয়ে যায়, আপনাকে অনেক বেশি সাফার করাবে না। কিন্তু এই ইমপেশেন্স উইথ করাইজা, এইখানে নাক ভূমিকার কি হয়, নাক ভূমিকার কি হয়, এটাকে আমরা আসলে কিভাবে অ্যাপ্লিকেবল করতে পারি, আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একটু আগে নাক ভূমিকার একটু বলে নিলাম এই রুব্রিক্সটা বোঝাতে হবে এই কারণেই। হ্যাঁ, তো রোগী আসছে, হ্যাঁ, খুব উৎকণ্ঠিত, ডাক্তার সাহেব কি হয়েছে, কি হয়েছে আপনার? 31 দিন হয়ে গেছে ডাক্তার সাহেব, আজ 31 দিন চলছে। তো 31 দিন ডাক্তার সাহেব, আমার 31 দিন হলো মেনসেস হয়নি। তো কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার যখন থেকে পিরিয়ড শুরু হয়েছে, একদম সেই 12 বছর 11 বছর 12 বছর থেকে, তখন থেকে আমার পিরিয়ডটা একদম মাসে মাস হতো। পারফেকশনের বিষয়টা খেয়াল করেন, মানে কিভাবে সে প্রেজেন্ট করছে, এবং এই পারফেকশনের চিন্তা করতে যাই বেসিক্যালি এই রোগীরা অসুস্থ হয়ে পড়ে। তো রোগী বলছে যে যখন থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে, একদম 29 ডে, 29 দিনেই হয়, একবারও এরকম হয়নি, একদিনও এরকম হয়নি, ডে টু ডে আমার ওরকম হয়। ম্যাক্সিমাম হয়তো এক বেলা একটু আগে পিছে হলো বা একদিনের ইয়েতে গেলো, কিন্তু এইরকম কখনো। এবার আমার 31 দিন, মানে 29 দিনে তার হয়, আজকে হলো 31 দিন, মানে 30 একদিন ওভার হয়ে গেছে, এবার আর সে পারতেছে না। তো এতে কি এমন ক্ষতি হচ্ছে আপনার? একদিন বেশি হলো তো কি এমন ক্ষতি? না না ডাক্তার সাহেব, না না ডাক্তার সাহেব, আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি 32 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আজকে রাত্রে এর মধ্যে আমার মেনসেস হতে হবে, আমাকে ওষুধ দেন, আমি এটা নিতে পারতেছি না। সিম্পলি চিন্তা করেন, আপনারা এখানে ম্যাক্সিমামই ডাক্তার, আপনারা চিন্তা করেন, আমরা 7 দিন আগে পিছিয়ে আমরা কিন্তু চিন্তা করি, আমরা এটাকে নিয়ে ধরি না। হতেই পারে কোনো একটা কারণে, মেন্টাল স্ট্রেস, পারিবারিক স্ট্রেস, ফুড, ডিফারেন্ট কারণে হতে পারে, ওয়েদার, কম বেশি হতে পারে, কিন্তু এ একদিন টলারেট করলো, দ্বিতীয় দিন যখন যাচ্ছে তার মধ্যে কি চলছে, এটাই করাই যায়। ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কত ছোট্ট একটা ব্যাপার, সিম্পল একটা ব্যাপার। এটা যদি 35 দিন 36 দিন বা 37 দিন হয়ে যেত, 7 দিন তো অ্যাটলিস্ট অপেক্ষা করতে পারতো, তখন হতো না, তখন টেনশন করতো। এত টেনশন নিচ্ছে কেন? রুগী এসে অনেক আতঙ্কগ্রস্ত হয়ে বলে, অনেক আপনার চেম্বারে আপনি পান, ডাক্তার সাহেব আমার 2টা চুল পড়ে গেছে, দুইটা চুল ঝরে গেছে। ডাক্তার সাহেব আজকে জানেন, আজকে আমার 3বার হাঁচি হয়েছে, এই সকালবেলা ভালো হলো, আবার হলো। ডাক্তার সাহেব আমার গতকাল থেকে না, আজকে থেকে যাই হোক, গতকাল থেকে আমার 3বার করে টয়লেট হচ্ছে ডাক্তার সাহেব, 3বার। আপনার ফ্যামিলিতেই আপনি খুঁজে দেখেন, অনেকেই 5বার যায়, তার তো কোনো প্রবলেম হয় না, সে একদম হেলদি স্ট্রেংথ। আর এই পার্সনের 3টা চুল ঝরছে, আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, পিরিয়ড 2 দিন ডিলে হচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, টয়লেট 3বার যাওয়া, 1বার করে যায়, সে 3বার যেতে সে অস্থির হয়ে যাচ্ছে। পেশেন্টের মনোভাব গুলা বুঝেন, তার কথা বলার ওয়েটা দেখেন, তার কথার মধ্যে কি লুকায় আছে, খুব সিম্পল বিষয়, এটাই করাই যা।
হ্যাঁ, এটাতে সে ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। এই থিম থেকে আমরা কিন্তু ইমপেশেন্স করাই যা উইথ আমরা এটা ইউজ করতে পারি। আপনারা এটা করে দেখবেন, রেজাল্ট কিভাবে আসে আপনারা বুঝবেন। তো আমাদেরকে বেসিক্যালি এইভাবে হোমিওপ্যাথি বুঝতে হয়, আমরা এইভাবে হোমিওপ্যাথি বোঝার চেষ্টা করি। হোমিওপ্যাথি অনেক ডিপ লেভেলের জিনিস। হ্যাঁ, আপনারা আবার যারা মনে করতেছেন বাবা আমার মাথায় এত কঠিন, আমি এটা পারবো না, আমাদের শহীদুল্লাহ ভাই তো লিখে দিয়েছেন না হচ্ছে না হ্যান ত্যান, আমি আছি, এটা ভাবার কিছু নাই। যারা অনেক ম্যাচিউর তারা অনেক ভালো বুঝতে পারবেন। দেখেন, আল্লাহ রসুলকে আল্লাহ নবুয়াত দিলেন 40 বছর বয়সে, না 28 বছরও দিতে পারতেন, 30 বছর কেন দিলেন না? ম্যাচুরিটি, এটা গবেষণা আসছে, ম্যাচুরিটি পেতে 40 বছর লেগে যায়। 40 বছর যখন আপনার পার হয়ে গেল তখন আপনার মধ্যে ম্যাচুরিটির বিষয়টা আছে। অনেক জিনিস আপনি 40 বছরের পরে অন্যভাবে বুঝবেন। বয়স যত বাড়বে তত বুঝটা আলাদা হবে। আমি কোরাইজার এতটুকু বুঝলাম, আমি কনফিডেন্ট বাড়ি ভাই, ডক্টর বাড়ি বা ডক্টর শহীদুল্লাহ আরো যারা আছেন সিনিয়র, তারা আরো ভালো করে বুঝতে পারবেন। জগৎ দেখেছে তো আমার থেকে বেশি। হ্যাঁ, তো সিনিয়রদের হতাশ হওয়ার কিছু নাই। এই জিনিসগুলোকে চিন্তা করেন, ভাবেন, দেখবেন যে আরো আরো ভালো ভালো জিনিস হবে। আর আমি তো এখানে আছি, আমার ছোট ব্রেন, আমি যতখানি আপনাদেরকে হেল্প করা দরকার আমি আপনাদেরকে জ্ঞানের খোরাক